বয়সটা মাত্র ১৬ বছর। চোখের সামনে উন্মুক্ত ছিল লেখাপড়া, পরিবার আর ভবিষ্যৎ কেন্দ্রিক অজস্র স্বপ্ন। রাজনীতির ময়দানে একটি সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। অথচ হবিগঞ্জের এনসিপির জুলাই পদযাত্রার সময়ে তৈরি হওয়া সংঘাতের মুখে পড়ে মারাত্মক জখম হওয়ার পর তার জীবন প্রায় পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলার সংগঠক পদ সামলানো আলিফ চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় প্রাপ্ত মারাত্মক আঘাতের ফলে তার বাঁ চোখের দৃষ্টিশক্তি কোনোদিনই আর ফিরে পাওয়া সম্ভব নয়। ঠিক এই মর্মান্তিক পরিণতির পরপরই ভেসে উঠেছে একটি নির্দিষ্ট নাম, নাজমুল হাসান অনি। সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে থাকা একটি ছবিকে সূত্র বানিয়ে দাবি করা হচ্ছে, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের এই দায়িত্বশীল নেতা আলিফের ওপরে সংগঠিত হামলায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তবে মূল প্রশ্ন হচ্ছে, কে এই নাজমুল হাসান অনি? কিভাবে এই পুরো ঘটনার সাথে তার নাম জড়ালো? আর সবচাইতে বড় জিজ্ঞাসা হলো, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর রাজনৈতিক ও দলীয় প্রশাসনিক জায়গা থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হবে? পুরো বিষয়টির প্রেক্ষাপট স্পষ্টভাবে অনুধাবন করতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে গত ২৮শে জুলাইয়ের হবিগঞ্জ শহরের ঘটনার দিকে। সেই তারিখে সেখানে জুলাই পথযাত্রার আয়োজন করেছিলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। ওই কর্মসূচিতে শরিক হয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক শীর্ষ নেতা। অনুষ্ঠান শেষ করে এনসিপির নেতাকর্মীরা যখন হবিগঞ্জ টাউন হলের আশপাশ থেকে প্রস্থান করছিলেন, তখনই তাদের গাড়িবহরে বাধা সৃষ্টি করে এক থমথমে পরিবেশ তৈরি করা হয়। এর পরপরই সরাসরি আক্রমণের ঘটনা ঘটে বলে এনসিপির তরফ থেকে অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি এনসিপির পক্ষ থেকে বর্তমান ক্ষমতার অংশীদার বিএনপির দিকে আঙুল তোলা হয়েছে। এরপর থেকেই পরিবেশ আরও ঘনীভূত ও উত্তপ্ত হয়ে ওঠে। শহরে বিক্ষোভ মিছিল বের করা হলেও সেখানে পুনরায় চরম উত্তেজনা ছড়ায়। এসব সংঘাতের মধ্যে পড়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ বহু লোক আহত হন। তবে এই পুরো ঘটনার মাঝে সবচাইতে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়ায় তরুণ কর্মী আলিফ চৌধুরীর নির্মম পরিণতি। কারণ তার শরীরের ক্ষতের প্রভাব স্রেফ কয়েকদিনের চিকিৎসাতেই সীমাবদ্ধ থাকছে না। চিকিৎসক মণ্ডলীর স্পষ্ট বক্তব্য, তার বাঁ চোখের দেখার ক্ষমতা চিরতরে হারিয়ে গেছে। হামলার দিনে প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর একই রাতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসার বন্দোবস্ত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা অসম্ভব। তাদের ব্যাখ্যা মতে চোখের ভেতরের অত্যন্ত স্পর্শকাতর অংশে মারাত্মক আঘাত লেগেছে। সিটি স্ক্যানের রিপোর্টও চোখের ভেতরের অংশে রক্ত জমে থাকার প্রমাণ পাওয়া যায়। অস্ত্রোপচারের সাহায্যে চোখের শারীরিক আকৃতি যতটুকু সম্ভব ঠিক করার চেষ্টা চালালেও দৃষ্টি ফিরিয়ে আনার ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রের সীমাবদ্ধতা দেখা দিয়েছে। এমনও বলা হয়েছে যে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে নিয়ে চিকিৎসা করালেও দৃষ্টিশক্তি ফিরিয়ে আসার কোনো উপায় নেই। চিকিৎসকদের তরফ থেকে ঠিক এমন তথ্যই তুলে ধরা হয়েছে। অর্থাৎ একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার কারণে 16 বছরের এক কিশোরের পুরো জীবনের ওপর এর একটি দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব থেকে যাচ্ছে। আর এই বাস্তবতা থেকেই সামাজিক মাধ্যমে এক প্রচণ্ড ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একদিকে এনসিপির সমর্থক ও সাধারণ নেটিজেনদের একটি বড় অংশ এই ন্যক্কারজনক ঘটনার উপযুক্ত বিচার চাইছেন। আবার অন্যদিকে একই ঘটনার সূত্র ধরে অভিযুক্ত ছাত্রদল নেতা নাজমুল হাসান অনিকে ঘিরে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়া
প্রতিটি স্থিরচিত্রকে কেন্দ্র করে অনির নামটি ঘুরে ফিরে আসছে। এনসিপির নেতা সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া নিজের একটি অ্যাকাউন্টের বার্তায় সরাসরি নাজমুল হাসান অনির নাম তুলে ধরে আলিফের সাথে ঘটে যাওয়া অপরাধের বিচার দাবি করেছেন। তার করা বার্তায় প্রধান প্রশ্ন ছিল, এই বর্বরতার বিচার কি সত্যি হবে কিনা এবং এর চূড়ান্ত দায়ভার কার কাঁধে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। নাজমুল হাসান অনির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তা মূলত রাজনীতিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের সূত্র ধরে আসা। এই দাবির সত্যতা ও এর আইনি বাস্তবতা কেবল সঠিক তদন্ত ও আদালতের মাধ্যমে নির্ধারিত হতে পারে। কিন্তু এই নাম প্রকাশ্যে আসার পর ছাত্রদলের এই নেতার পূর্ব পরিচয় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে জোর আলোচনা ছড়িয়ে পড়েছে। নিজ ফেসবুক অ্যাকাউন্টে নাজমুল হাসান অনি নিজেই হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে নিজের পদবি উল্লেখ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে। এছাড়া তিনি স্থানীয় বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রদল সংক্রান্ত সাংগঠনিক কাজকর্মে দায়িত্ব পালন করেন বলেও তার প্রোফাইল থেকে জানা যায়। এর অর্থ হলো তিনি কেবল কোনো সাধারণ সমর্থক বা কর্মী নন, একটি প্রধান ছাত্র সংগঠনের স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল অবস্থানে থাকা নেতা। ঠিক এই জায়গাতেই ঘটনাটি একটি বড় আকারের রাজনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ কোনো রাজনৈতিক দলের পদে থাকা কর্মকর্তার বিরুদ্ধে যদি এই ধরনের অপরাধের অভিযোগ আসে, তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে দলগতভাবে তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে। সঠিক তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি কার্যকর হবে নাকি দলীয় পরিচয়ের জোরে তাকে ছাড় দেয়া হবে। এই বিষয়গুলো এখন শুধু এনসিপির বক্তব্য নয়, বরং বিএনপির জন্য একটি বড় ধরনের রাজনৈতিক পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে। হবিগঞ্জের ঘটনার সূত্রে এনসিপি ইতিমধ্যেই বিএনপির বিরুদ্ধে শক্ত রাজনৈতিক অভিযোগ এনেছে। অন্যদিকে স্থানীয় বিএনপির অনেক নেতাকর্মী আবার এনসিপির বিভিন্ন মন্তব্য ও কর্মসূচি নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন। এর ফলে কেবল একটি আঞ্চলিক গোলযোগ এখন জাতীয় রাজনীতির আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দুটি দলের রাজনৈতিক বিরোধের চূড়ান্ত মাসুল দিতে হচ্ছে এক কিশোরকে। আলিফ চৌধুরী বর্তমানে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র। তার পরিবার সম্পর্কে একটি অত্যন্ত করুণ তথ্য পাওয়া গেছে। পরিবারের দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি অন্যতম। তার বাবা শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং মা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। এই পরিবারের জন্য আলিফের ওপর ঘটে যাওয়া এই বিপর্যয় স্রেফ একজন রাজনৈতিক কর্মীর আহত হওয়ার বিষয় নয়, বরং পুরো একটি পরিবারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে চলেছে। যেই বয়সে একজন ছাত্রের সামনে থাকার কথা ছিল চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি, উচ্চশিক্ষার স্বপ্ন এবং কেরিয়ারের নানা পরিকল্পনা, সেই বয়সে তাকে আজীবনের জন্যে একটি শারীরিক প্রতিবন্ধকতার বাস্তবতাকে মেনে নিতে হচ্ছে। রাজনৈতিক দলগুলোর জন্য এই ঘটনাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা লুকিয়ে রয়েছে। রাজনীতিতে দলগত প্রতিযোগিতা থাকতে পারে, আদর্শিক পার্থক্য থাকতে পারে, একটি পক্ষ অন্য পক্ষের রাজনীতির কঠোর সমালোচনা করতেই পারে, কিন্তু এই বিরোধ যখন একজন সাধারণ কর্মী বা কিশোরের জীবনে চিরস্থায়ী ক্ষত বা অন্ধকার ডেকে আনে, তখন প্রশ্ন উঠতে বাধ্য, এই অপরাজনীতির দায় শেষ পর্যন্ত কে বহন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রতিক্রিয়াতেও বিষয়টি বিশাল আকার ধারণ করেছে। একদিকে বিপুল সংখ্যক মানুষ আলিফের এই অবস্থার জন্য গভীর সমবেদনা জানাচ্ছেন এবং দোষীদের শাস্তির দাবি করছেন। অনেকে মন্তব্য করছেন, দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ বিচার হওয়া দরকার এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিশৃঙ্খলা ঘটিয়েছে
তাদের আইনের আওতায় আনা উচিত। আবার অন্য একজন মন্তব্য করেছেন যে অভিযুক্ত উনি হয়তো এই ঘটনার পর দলীয়ভাবে আরও বড় পদ উপহার পাবেন। এই জাতীয় মন্তব্য প্রমাণ করে যে বিষয়টি কেবল মানবিক বা আইনি আলোচনায় আটকে নেই, বরং এটি রাজনৈতিক সংস্কৃতির গলদ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এই ঘটনাটি বিএনপির জন্যও একটি বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। যেহেতু এনসিপি সরাসরি বিএনপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে, সেহেতু অভিযুক্ত ব্যক্তি যদি সত্যি ছাত্রদলের পদে থাকা নেতা হয়ে থাকেন এবং তদন্তে যদি তার অপরাধ প্রমাণিত হয়, তবে দলটির পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে তাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আলিপের জীবনের এই করুণ পরিণতির আসল দায় আসলে কার? আর রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে এই ঘটনার সঠিক বিচারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন কি না, কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।